নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়টি তোমাদের টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির আমরা যেমন থার্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তেমন আমরা এটা কন্টিনিউ করব। আমরা আজকে বারানগর রামকৃষ্ণ মিশন এই স্কুলটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগে আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, তো গতকাল আমরা যেখানে প্রশ্নটি রেখেছিলাম তারপর থেকে শুরু করব। তো তার আগে আমাদের এই ক্লাসের মধ্যে যেসব নতুন স্টুডেন্টরা এসেছো তাদের জন্য যে ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে তোমরা একটি করে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে যেটা আমি তোমাদের প্রথমত বলে এলাম, যেটা আমাদের আজকের ক্লাসটি পার্ট 2, তার মধ্যে প্রথম কোশ্চেন যেটি নিয়ে আলোচনা করব, আমরা 2-এর দাগ পর্যন্ত পুরোটা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে 3 এবং 4-এর দাগে যেসব থিওরিটি কোশ্চেন এবং ম্যাথ রয়েছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। ওকে, তো আমাদের এই থিওরি কোশ্চেনের প্রথমে যে 3.1 কোশ্চেনটি বলে দেওয়া হয়েছে, বলছে ভর পরিমাপক সাধারণ তুলাযন্ত্র এবং ভার পরিমাপক স্প্রিং তুলাযন্ত্রের পার্থক্য লেখো। এই যে স্প্রিং তুলাযন্ত্র এবং সাধারণ তুলাযন্ত্রের পার্থক্য খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে প্রশ্নে 2টি বলেছে, আমি এখানে 5টি দিয়েছি, তোমাদের পছন্দ মতো একটি বাদ দিতে পারো, কিন্তু 2টো বলেছে বলে 2টোই করবে এটা কিন্তু ঠিক নয়। তোমরা আপাতত 3টে থেকে 4টে করতে পারো। ওকে, তো নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ ব্যাখ্যা করো। এটা হচ্ছে রূপ হয়ে যাবে, যে রূপ ব্যাখ্যা করো। তো দ্বিতীয় সূত্রটি কি সেটা আগে দেওয়া হয়েছে, হয়তো একটু মানে ওটায় বইয়ের পিকচার তুলেছি তো তাই এখানে একটু দাগ দেখতে পাচ্ছ, তো ওটাকে অ্যাভয়েড করে দিও। এই যে গাণিতিক রূপ, ওকে, কোনটায় কি দেওয়া হয়েছে তার সঙ্গে সূত্রটাও দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন 3.3 বলছে লেখচিত্রের সাহায্যে ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই যে লেখচিত্রের মাধ্যমে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রমাণ করা হলো। পরবর্তী প্রশ্ন 3.4 বলছে বিমানের উড়য়নের কার্যনীতিটি লেখো। তো বিমান কিভাবে উড়ে থাকে তার কার্যনীতিটি অল্প অ্যান্সারের মধ্যে খুব সুন্দর দেওয়া হলো। নেক্সট পরবর্তী বলছে সান্দ্রতা ও ঘর্ষণ কি অভিন্ন? হ্যাঁ, দুটি অভিন্ন। এটা না হবে, কারণ এরা দুটো আলাদা জিনিস। ওকে, তো কিভাবে ব্যাখ্যা, এই যে সংজ্ঞার মাধ্যমে ব্যাখ্যাটি তুলে ধরা হয়েছে, নিচে একটা উদাহরণের মাধ্যমে দেওয়া হলো। নেক্সট পরবর্তী 3.6 এখানে বলছে এফপিএস এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার এককের মধ্যে সম্পর্ক কী? তো এফপিএস মানে একক হয়ে থাকে হর্স পাওয়ার, যাকে আমরা এইচপি বলে থাকি। ওকে, এইচপি, এবং এর এসআই একক হয়ে থাকে, আমরা একে ওয়াট বলতে পারি বা জুল পার সেকেন্ডও বলা যায়। তো এই হর্স পাওয়ার এবং ওয়াট বা জুল পার সেকেন্ডের মধ্যে সম্পর্ক কি হয়ে থাকে? 1 এইচপি সমান হয়ে যাবে 746 ওয়াট। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের এখানে বলেছে কার্যহীন বল কাকে বলে এবং উদাহরণ দাও। তো কার্যহীন বল কাকে বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 2টি উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা 2টি করতে পারো বা যে কোনো একটা করতে পারো। নেক্সট পরবর্তীতে বলছে 3.8 জলের যে ধর্মের জন্য শীতপ্রধান দেশে
জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে তা ব্যাখ্যা করো। তো এই যে এখানে ব্যাখ্যা করা হয়েছে, এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব 3.9। এখানে কি বলছে একটু দেখে নিই, যে ভালো শিশির জমার 4টি শর্ত লেখো। এই যে ভালো শিশির জমার 4টি শর্ত বলেছি, এখানে 2টি দেওয়া রয়েছে, এটা একটু ম্যানেজ করে নিও। ওকে, আর 2টো অ্যাড করা হয়নি। আচ্ছা, নেক্সট পরবর্তী 3.10। এখানে কি বলছে, এখানে বলছে যে বায়ুর মাধ্যমে শব্দের বেগ হলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। তো এই যে এখানে আমি অ্যান্সারটিকে অ্যাড করে দিয়েছি, যে ক্ষণস্থায়ী শব্দের জন্য এটা কতটা দূরত্ব থাকা দরকার, তো এটা তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, সুরযুক্ত শব্দের প্রাবল্য কোন 4টি বিষয়ের ওপর নির্ভর করে? তো এই যে দেওয়া হয়েছে, শব্দের প্রাবল্য বলতে শব্দ কত জোরে আমাদের কানে এসে পৌঁছায় তা বোঝায়। ওকে, এখানে এই প্রাবল্য যে জোরে শব্দ করার ব্যাপারটা হচ্ছে, ওটাই হচ্ছে শব্দের তীব্রতা। তো ওই শব্দের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাই হয়ে যাবে যে শব্দের প্রাবল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে, মাঝে কিছু এক্সট্রা কিছু দেওয়া ছিল সেগুলোকে স্কিপ করে দিয়েছি। তো তোমরা মোটামুটি একটু বোঝার হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু ক্লিয়ার মোটামুটি বোঝা যাচ্ছে, তোমরা একটু দেখে নিও। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি ম্যাথের মতো কোশ্চেন দিয়েছে, একটু দেখে নিই। একটি ক্লোরিন অণুর ভর কত? তো ক্লোরিন Cl2, এটা হচ্ছে ক্লোরিন অণু, এর ভর কত হয়ে যাবে? আচ্ছা, এটা হচ্ছে ক্লোরিন অণু, এর ভর ক্লোরিনের হয়ে থাকে 35.5, সেটা আমাদের দেওয়া রয়েছে 35.5। তার সঙ্গে আমাদের 2টো ক্লোরিন রয়েছে ও 2টি ক্লোরিন পরমাণু রয়েছে, তাই 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি যে 71 গ্রাম। নেক্সট বলছে এসটিপিতে এর আয়তন কত? এসটিপিতে এর আয়তন 22.4 লিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কি বলছে, ক্ষরজলে সহজে সাবানের ফেনা হয় না কেন? এই যে অ্যান্সারটি তুলে ধরা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রোটনগুলির মধ্যে স্থির তাড়িতিক বিকর্ষণ সত্ত্বেও নিউক্লিয়াস স্থায়ী হয় কেন? এই যে অ্যান্সারটি এখানে 3 লাইনের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তেল ও কেরোসিনের মিশ্রণ থেকে পরস্পরকে কিভাবে পৃথক করবে? এই যে কিভাবে পৃথক করা হবে তার মধ্যে কয়েকটা স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। এই ব্যবহারের প্রয়োগ যেটা রয়েছে এটাকে বাদ দিয়ে দাও, তার উপর পর্যন্ত করো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর অ্যান্সারটা আমরা দেখে নেব। 10% Na2CO3 দ্রবণের শক্তি গ্রাম মোল লিটার ইনভার এককে নির্ণয় করো। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই, এই যে গ্রাম মোল লিটার ইনভার্স আছে, এটা মোল লিটার ইনভার্স হয়ে থাকে, না হলে এটা গ্রাম লিটার ইনভার্স হয়। তো এরকমই কোনো একক নেই। তো এখানে প্রশ্নেতে কোনটা বোঝাতে চেয়েছে আমাদের ঠিক জানা নেই, তো আমরা এখানে দুটো জিনিসই ক্যালকুলেশন করে নেব। ওকে,
তো তার আগে আমাদের যে কথাটি বলেছে যে 10% Na2CO3 দ্রবণের শক্তি, এই কথাটির অর্থ কী? 10% Na2CO3 এর অর্থ হলো যে 100 ml Na2CO3 দ্রবণে 10 গ্রাম Na2CO3 দ্রবীভূত থাকে। এই কথাটির অর্থ হচ্ছে এটি। এবারে আমরা যে কথাটি বলছিলাম যে দুটো একক হয়ে থাকে, তার মধ্যে মোল, লিটার, ইনভার্স, এটি আগে আমরা ক্যালকুলেশন করে নিই। তো এটি ক্যালকুলেশন করার জন্য 1 মোল Na2CO3 অণু সমান কত হয়ে থাকে, যে এই Na2CO3 আণবিক ভর, Na এর আণবিক ভর হয়ে থাকে 23 ইন্টু দুটি Na রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস সি এর জন্য 12, ও এর জন্য 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ, তিনটি ও রয়েছে তাই 3 দিয়ে আমরা গুণ দেবো। ওকে, তো এটি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 23 দুগুণে 46 প্লাস 12 প্লাস 16 তিনে 48, এটা যোগ করলে আমরা পাচ্ছি 106 গ্রাম। তো এই যে কথাটি 1 মোল Na2CO3 অণু সমান এত গ্রাম Na2CO3, ওকে, তো এই জিনিসটাই আমরা ঠিক ঘুরে লিখতে পারি যে 106 গ্রাম Na2CO3 সমান 1 মোল Na2CO3 অণু। তো আগে আমরা যেটাই করেছিলাম তাকে আমরা একটু উল্টে লিখেছি। তো এই প্রশ্নের মধ্যে 10 গ্রাম Na2CO3 বলেছে, তাই 10 গ্রামের জন্য আমরা নির্ণয় করব 10 গ্রাম Na2CO3 সমান কত মোল হয়ে থাকে, 1/106 গুণিতক 10, এত মোল Na2CO3 অণু। তো এটা আমরা ক্যালকুলেশন করছি না, রেখে দিচ্ছি, আর এরপরে যে ক্যালকুলেশনটা আছে সেখানে আমাদের সুবিধার জন্য। নেক্সট পরবর্তীতে আমরা এটা লিখতে পারি যে 100 ml জলীয় দ্রবণে 100 ml জলীয় দ্রবণে 10/106 মোল Na2CO3 অণু দ্রবীভূত আছে। ওকে, তাহলে আমাদের যেহেতু মোল, লিটার, ইনভার্স বলেছে, তাই লিটার হয়ে থাকে কত, 1000 ml, বা আমরা লিখতে পারি 1 লিটার। জলীয় দ্রবণে কত মোল থাকবে, 10/106/100 হয়ে থাকে, তো ওই 100টা উপরে উঠে যাবে। ওকে, 100 ইন্টু এদিকে 1000 লিটার যেমন রয়েছে তেমন 1000 চলে এলো। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি পেয়ে যাব, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 9433.96 এত মোল Na2CO3 অণু দ্রবীভূত আছে। ওকে, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি দ্রবণের মাত্রা হয়ে থাকে যে 9433.96
33.96 এত মোল লিটার ইনভার্স। ওকে, এটা আমাদের একটা নির্ণয় হয়ে গেল। তো আর একটা যেটা বলছিলাম সেটা ছিল যে মোল লিটার ইনভার্স, আচ্ছা মোল নয়, এটা হচ্ছে গ্রাম, যেটা আমরা মোল লিটার ইনভার্স নির্ণয় করে ফেলেছি, গ্রাম লিটার ইনভার্স। ওকে, তো এখানে আমরা যেটি করব যে 100 ml জলীয় দ্রবণে 10 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। এটা তো আমরা সেই অর্থতেই জেনেছি, তো সেখানেই আমরা লিখতে পারি, যেহেতু লিটারের কথা বলেছে তাই লিটারে নিয়ে যাব যে 1000 ml বা 1 লিটার জলীয় দ্রবণে 10/100 ইন্টু 1000। নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকলো 100 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। এখানে আমরা অতএব দিয়ে লিখে নেব যে দ্রবণের মাত্রা হয়ে থাকে 100 গ্রাম লিটার ইনভার্স। তো এটি তোমাদের বলা হয়েছিল প্রশ্নের মধ্যে, যেখানে এই যে বলেছে গ্রাম মোল লিটার ইনভার্স, গ্রাম লিটার ইনভার্সে একবার নির্ণয় করেছি আর একবার মোল লিটার ইনভার্সে নির্ণয় করেছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই দুটো। ওকে, এখানে একটি অ্যান্সার, এখানে নেক্সট দ্বিতীয় অ্যান্সার, এটি হচ্ছে সঠিক। নেক্সট পরবর্তী বলছে জিঙ্ক পাত্রে কস্টিক সোডার দ্রবণ রাখা যায় না কেন? যে জিঙ্কের মধ্যে যদি কস্টিক সোডা রাখা হয় তাহলে সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হবে জিঙ্কের সঙ্গে কস্টিক সোডা বিক্রিয়া করে, যার মধ্যে বিক্রিয়াটিও তুলে ধরা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর বলতে কি বোঝো? এই যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর, ওকে, বা আমরা একে আণবিক ওজন একে হচ্ছে আণবিক ওজন বা ভর বলা হয় না। ওকে, একে হচ্ছে সংকেত ভর বা সংকেত ওজন বলতে পারি। নেক্সট পরবর্তীতে বলছে বলের সংযোজন বলতে কি বোঝো? তো বলের সংযোজন বলতে কি বোঝি, এই যে সূত্রের মাধ্যমে দেওয়া হয়েছে। নেক্সট বলছে এর সাহায্যে পাখি আকাশে ওড়ে কিভাবে তা ব্যাখ্যা করো। এই যে পাখি কিভাবে আকাশে উড়ছে, বলের সংযোজনের উদাহরণ পাখির আকাশে ওড়া, এই যে একটা অল্প চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। নেক্সট বলছে আদর্শ প্রবাহীর 3টি বৈশিষ্ট্য লেখো। এই যে এখানে কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে অনুদৈর্ঘ্য ও তির্যক তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝো? চিত্রসহ লেখো। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে উদাহরণ, তার সঙ্গে চিত্র। তির্যক তরঙ্গ সংজ্ঞা উদাহরণ, তার সঙ্গে এইদিকে অল্প করে ছোট চিত্র দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, শিশিরাঙ্ক, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? যে শিশিরাঙ্ক, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট বলছে সোডিয়াম পরমাণু ও সোডিয়াম ক্যাটায়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই যে সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম ক্যাটায়ন, বা এই যে ক্যাটায়ন আয়ন এখানে লিখে দিতে পারো, ক্যাটায়ন। ওকে, ক্যাটায়ন এর মধ্যে পার্থক্য। এক মিনিট, ক্যাটায়ন আয়ন। নেক্সট পরবর্তী, এখানে বলছে চিনি জলে দ্রবীভূত হয় কেন? চিনির সম্পৃক্ত দ্রবণটিকে ঠান্ডা করলে দ্রবণটি কি সম্পৃক্ত থাকবে? তো প্রথম অ্যান্সারটি এই যে দেওয়া হয়েছে। নেক্সট বলছে সম্পৃক্ত থাকবে কিনা, একে যদি ঠান্ডা করা হয় এটা অতিপিক্ত দ্রবণে পরিণত হবে। ওকে, এখানে লিখে দিই যে অতিপিষ্ট বা পিক্ত দ্রবণে পরিণত হবে। ওকে,
নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। বলছে প্রতীত জল ও আয়ননমুক্ত জলের মধ্যে পার্থক্য লেখো। এই যে বিষয়ের সঙ্গে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। ওকে, এখানে ছকগুলো কাটা নেই, তোমরা একটু দেখে নিও, সুন্দরভাবে ফাঁকা ফাঁকাভাবে করেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে H2SO4 এবং H2CO3 উভয়ই দ্বিক্ষারীয় অ্যাসিড হলেও H2SO4 তীব্র অ্যাসিড কিন্তু H2CO3 মৃদু অ্যাসিড কেন? এই যে অ্যান্সারটি দেওয়া হলো, তার সঙ্গে বলছে একটি মৃদু ক্ষারের নাম লেখো। তো এখানে লিখতে পারি যে রক্ত, এর pH হয়ে থাকে 7.4। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। আর এখানে একটি ছোট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর অ্যান্সারটি আমরা দেখে নেব। ওকে, এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত? এতে নাইট্রোজেনের অণুর সংখ্যা ও পরমাণু সংখ্যা কত? তো আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেখে নিই যে এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত। প্রথমত আমাদের নাইট্রোজেনের সংকেত নাইট্রোজেন, যার সংকেত হয়ে থাকে N2, নাইট্রোজেনের আণবিক ভর N এর জন্য হয়ে থাকে 14, 2N মানে N2 দেওয়া রয়েছে, তাই আমরা 2 দিয়ে গুণ করছি, আমরা পাচ্ছি 14 দুগুণে 28 গ্রাম। এখানে আমরা লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার 22.4 লিটার N2 গ্যাসের ভর হয়ে থাকে 28 গ্রাম। তাহলে এসটিপিতে আমাদের বলেছে 2.24 লিটার N2 গ্যাসের ভর কত, যে 28/22.4 ইন্টু 2.24। পয়েন্ট উঠে গেলে নিচে 100 নামবে, এদিকের পয়েন্ট চলে গেলে উপরে 10 হচ্ছে, কারণ উপরের পয়েন্টটা তোলার পরে পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য, নিচের পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য দিলাম। 224 কেটে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে 28-এর সঙ্গে, আচ্ছা একটা শূন্য কেটে দিলাম, তাহলে 28কে 28 দিয়ে দিলাম, নিচে যেহেতু একটা শূন্য, উল্টো দিক থেকে একটি সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত গ্রাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার নির্ণয় হয়ে গেল। তারপরে বলছে এতে নাইট্রোজেনের অণুর সংখ্যা ও পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখন আমরা যেটা জানি যে এসটিপিতে 22.4 লিটার N2 মানে নাইট্রোজেন N2 এর অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23। ওকে, 10⁻23। তাহলে আমাদের যেটা প্রশ্নে ছিল কত, 2.24 লিটার মানে 24 আর কি, এত N2 এর অণুর সংখ্যা হয়ে থাকে কত, যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু এদিকে 2.24। ঠিক একই রকমের পয়েন্ট তুললে নিচে পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই দুটো শূন্য দিয়ে দিলাম, এদিকের পয়েন্ট তুললে উপরে একের পিঠে একটি শূন্য। ওকে, একটা শূন্য কেটে গেল, 224 কেটে গেল। তো এই যে দশমিকটা রয়েছে, এই যে এখানে দশমিক বলছি, একটা শূন্য রয়েছে, আর এদিকে দেখো 10-এর মাথাতে 23টা শূন্য, মানে 10-এর মাথায় নয়, একের পিঠে 23টা শূন্য, 10⁻23 কথাটির অর্থ হলো একের পিঠে 23টা শূন্য। তাহলে উপরের একটা শূন্য নিচের একটা শূন্যকে কেটে দিতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6.0
6.022 ইন্টু 10⁻22, কারণ একটা শূন্য কেটে গেল, এটা হচ্ছে অণুর সংখ্যা হয়ে গেল। নেক্সট আমাদের পরমাণুর সংখ্যাও বলেছে। এবারে আমরা এখানে লিখতে পারি যে একটি নাইট্রোজেনে 2টি পরমাণু থাকে। একটি নাইট্রোজেনে 2টি, এটি নাইট্রোজেন অণু করি, নাইট্রোজেন অণুতে 2টি পরমাণু থাকে। তাহলে আমরা ওখানে কয়টি পরমাণু নির্ণয় করেছিলাম? আমরা ওখানে নির্ণয় করেছিলাম যে 6.022 ইন্টু 10⁻22টি নাইট্রোজেন অণুতে তাহলে কয়টি পরমাণু থাকবে? যে 2/1 গুণিতক 6.022 ইন্টু 10⁻22, তাহলে এটি গুণ করলে কি হচ্ছে 10⁻22 যেমন আছে তেমন থাক, এটা 6.022-র সঙ্গে 2কে গুণ করি, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0.26 12, এত ইন্টু 10⁻22। এবার একে আমরা লিখতে পারি, তো এটি তোমরা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো একে আমরা আরেকভাবে লিখতে পারি 1.2044 ইন্টু 10⁻, যেহেতু এই দশমিকটা একটা সংখ্যার পরে দিয়েছি, তাই এখানে আমরা 10⁻22 ছিল মানে 22 ছিল, এদিকে আমরা 23 করে দেব। কারণ কি, যেটা বললাম দশমিক একটা সংখ্যার পরে দিয়েছি। তাহলে এতটি পরমাণু থাকে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের টপিক এই পর্যন্তই ছিল। আজকে খুব অল্প টাইম ক্লাস হয়েছে, তো আমরা নেক্সট আগামীকাল, আজকে আমরা টার্গেট প্রশ্ন সংকলন একটা স্কুল কমপ্লিট করে ফেললাম। নেক্সট আগামীকাল তোমাদের যেমন ক্লাস রুটিন বলেছিলাম, তো সেই রুটিন অনুসারে আমরা আগামীকাল তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার পরবর্তী স্কুলটি আমরা আলোচনা করে নেব। আমরা এর আগে 1-2 স্কুল করেছি, আগামীকাল আমরা পরবর্তী স্কুলটি নিয়ে আলোচনা করব। আর যাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা নেই তাদেরকেও আমি অনুরোধ করব যে তোমরা প্র্যাকটিস করবার জন্য তোমরা অবশ্যই ক্লাসটি দেখতে পারো। যেহেতু তোমাদের কাছে বই নেই, সব বিষয়ের বা সব লেখকের বই কেনারও সবাইয়ের সামর্থ্য নেই, যার যতটা হয়েছে সে ততটাই নিয়ে খুশি থাকো। কিন্তু যেহেতু তোমাদের কাছে এই মোবাইল ফোনটা রয়েছে, তোমরা যেহেতু ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, তাহলে আমি বলবো তোমাদের যেহেতু শুধু ফ্রিতে, এখানে তো কোনো আর পয়সা পেড করতে হয় না বা কোনো পয়সাও দিতে হয় না, শুধু একটু টাইম করে তোমরা ক্লাসটিতে দেখবে, আর ক্লাসটি দেখার সাথে সাথে তোমরা নিজেরা প্র্যাকটিসও চালিয়ে রাখতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর একটা ফাইনালি কথা, যে তোমাদের এখন ফাইনাল পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, মানে টেলিগ্রাম গ্রুপ, যেটা তোমাদের কাছে পিডিএফগুলোকে পৌঁছে দেওয়ার জন্যই গ্রুপটি করা হয়েছে। ওখানে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা ওই পিডিএফটি ওই গ্রুপেই পেয়ে যাবে। তোমরা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে অ্যান্সারগুলো দেখতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।